আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো মেগা ট্যুরের একেবারে শেষ পর্বে কিন্তু আমরা চলে এসেছি। আমরা ইতিমধ্যে আপনাদের সাথে রাজশাহী, কক্সবাজার, সেন্ট মার্টিন ভ্রমণ শেয়ার করেছি। যারা আমার এই ভ্রমণে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার এই ছোট্ট চ্যানেলে আমার বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করে থাকি, একদম রভাবেই শেয়ার করি, কোনো এক্সট্রা এডিটিং বা কোনো এখানে লুকোচুরি। তারপরে এখানে আসলে আপনি নিজে সেই জায়গাগুলোই ঘুরতে গেলে যেই অভিজ্ঞতাটা আসলে আপনার হবে, ঠিক সেই অভিজ্ঞতাটাই আমি তুলে ধরি, যাতে করে আপনাদের আমার ভিডিও দেখে যদি ওখানে আমি যেই জায়গাগুলোতে গিয়েছি, যেই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে যে আপনাদের কখনোই মনে না হয় যে আপনারা একরকম দেখে এসেছেন আর আরেক রকম এখানে দেখছেন। তো এটাই আর কি। আপনাদের যদি ভালো লাগে এই ধরনের ব্লগগুলো দেখতে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেরকমটি বললাম যে আমাদের এই মেগা ট্যুরের শেষের দিকে আমরা আজকে চলে এসেছি। আজকে এই মেগা ট্যুরের শেষ পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি বান্দরবন। আমরা কিন্তু গতকাল রাতেই সেন্ট মার্টিন থেকে ব্যাক করেছি। সেন্ট মার্টিন থেকে আমাদের কক্সবাজারে পৌঁছাইতে প্রায় রাত 11টা সাড়ে 11টা মতন বেজে গিয়েছিল। তো আমরা রাত্রে রেস্ট নিয়ে সকালবেলায় আমরা আমরা রওনা দিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। তো এই যে আমরা যাচ্ছি, চলেন আপনাদেরকে সাথে নিয়েই যাই বান্দরবনটা। আমার চোখ দিয়ে, আমার ক্যামেরার লেন্স দিয়ে আপনারাও দেখবেন বান্দরবন। আমরা মাসাবি রেস্টুরেন্টে একটু নামলাম। এখানে আমাদের নাস্তাটা আমরা সেরে ফেলবো তার জন্য, কারণ হোটেল থেকে আমরা সকাল সকালই বের হয়েছি। ওখানে আমরা কোনো ব্রেকফাস্ট করি নাই। মাসাবিতেই আসলে ব্রেকফাস্ট করা আমাদের উদ্দেশ্য ছিল। তাই আমার কাছে রেস্টুরেন্টটা অনেক ভালো লেগেছে, বেশ খোলামেলা, সুন্দর। আর ওদের ফুডেরও অনেক ভ্যারাইটি ছিল। আফগানি পোলাওটাও ওদের ওখানে লাঞ্চে অ্যাভেলেবেল হয়। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, যদিও বা এত সকালে আমার আফগানি পোলাওটা খাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, তারপর ভাবলাম যে যদি অ্যাভেলেবেল থাকে একটু জাস্ট ট্রাই করে দেখার জন্য। তো ওরা বলল, ম্যাম এটা লাঞ্চে আসলে অ্যাভেলেবেল হবে। আর আফগানি পোলাও যেটা, সেটা নাকি ওরা রিসেন্টলি অ্যাড করেছে। তো যাই হোক, এখানে আমরা যথেষ্ট পরিমাণেই খাবার নিয়েছি, খেলাম যতটুকু পেরেছি আর কি। টেস্ট করাটাই মূল উদ্দেশ্য আসলে ছিল, যে ওদের ফুড কোয়ালিটিটা কেমন হয় আসলে এটা জানা বা আপনাদেরকেও জানানো। তো আমার কাছে ওদের ফুড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে বেশ কয়েক রকম আইটেমই নিয়েছিলাম। তো আমার কাছে কোয়ালিটি ভালোই লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো দেখতে দেখতে আমরা কিন্তু বান্দরবনের কাছাকাছি চলে এসেছি, মাত্র 23 কিলো বাকি ছিল। তো বান্দরবনে ঢুকলে যেটা হয়, রাস্তাঘাটগুলো আসলে পাহাড়ের দিকে আস্তে আস্তে উপরে উঠতে থাকে, আর আশেপাশের সিনারিটাও চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে, তাই না? খুব কিছুক্ষণ আগেই আমরা ছিলাম সমুদ্রের কাছে, এখন আল্লাহর রহমতে আল্লাহ চাইলে চলে যাচ্ছি পাহাড়ের কাছাকাছি। বেশ মজা লাগছিল বিষয়টা। আমার হাজব্যান্ডের কিন্তু পাহাড় বেশি পছন্দ, আর আমার বেশি পছন্দ সমুদ্র। তো এইবারের মেগা ট্যুরে আসলে দুটোই আমাদের একসাথে পূরণ হয়ে গিয়েছে। আমার সমুদ্র দেখাও হয়েছে, আর আমার হাজব্যান্ডের জন্য বান্দরবনের পাহাড়টাও দেখা হয়ে গেল। তো চলুন উপভোগ করি বান্দরবনের রোড ট্রিপ।
যারা কখনোই সেলফ ড্রাইভ করে বান্দরবান যাননি, বাট শখ আছে যে পাহাড়ে একটু সেলফ ড্রাইভ করে যাব, তাদের মধ্যে আসলে অনেক সময় অনেক ভয় কাজ করে যে রাস্তাঘাট কেমন হবে, আমি ড্রাইভ করে নিজে যাইতে পারবো কি পারবো না। তাদের জন্যই আমি আসলে এখানে রাস্তার পার্টটা একটু বেশি রেখেছি, যে আপনাদের যাতে দেখে বুঝতে সুবিধা হয়, আপনারা একটা ধারণা পেতে পারেন যে এই টাইপের রাস্তায় আসলে আপনি ড্রাইভ করতে পারবেন কি পারবেন না। সেটার জন্যই আমি এখানে রাস্তার পার্টটা একটু বেশিই রেখেছি, বেশিই শো করেছি। তবে আমার মনে হয় আপনি যদি মোটামুটি আল্লাহর রহমতে ভালো ড্রাইভ পেরে থাকেন তো খুব একটা কষ্ট হওয়ার কথা না, কারণ রাস্তা কিন্তু যথেষ্টই ভালো, আলহামদুলিল্লাহ রাস্তায় তেমন কোনো সমস্যা নেই। তো আপনি একটু সাহস যদি জোগাতে পারেন, যদি সাহসটা করতে পারেন যে আপনি ইনশাল্লাহ পারবেন, তো আমার মনে হয় আল্লাহর রহমতে আপনি পারবেন, খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর যারা ভয় পান যে না পাহাড়ে ড্রাইভ করতে পারবো না, আমার মনে হয় তাদের রিস্কটা না নেওয়াই ভালো, কারণ এক্ষেত্রে সাহসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো এই জন্যই আমি মোটামুটি এই ব্লগটিতে অনেকটা অংশই রাস্তাটা আমি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝার জন্য শো করেছি। তো দেখতে থাকুন। তো দেখতে দেখতে আমরা কিন্তু শহরের মধ্যে ঢুকে পড়েছি।
বান্দরবন শহরটা, এই যে ব্রিজটা দেখছেন, এটা কিন্তু আমরা লাস্টবার যখন এসেছিলাম তখন এটা অতটা সুন্দর ছিল না, রাস্তাঘাটও একটু ভাঙ্গা চোরা চোরা টাইপের ছিল। বাট এখন দেখছি রাস্তাঘাট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়ে গিয়েছে। যেগুলো ভাঙা ছিল, যেখানে ব্রিজগুলো ক্ষতিগ্রস্ত ছিল, সেই ব্রিজগুলো মেরামত করা হয়েছে। তো রাস্তাতে আসলে প্রবলেম আমি তেমন কোনো কিছু পাইনি, রাস্তা আলহামদুলিল্লাহ সুন্দরই ছিল। তো আমরা শহরের ভিতরে ঢুকে গিয়েছি। এখন আমরা আসলে প্রতিবারই বান্দরবন এসে হোটেলেই উঠি, বাট এবার বান্দরবন ভিজিটটা আমাদের করা পড়েছে এক প্রকার হচ্ছে বলতে পারেন। আমরা এখন যাচ্ছি হর্টিকালচার সেন্টারে। তো এটা হচ্ছে আমাদের পরিচিত আর কি, আমার হাজব্যান্ডের পরিচিত। ওনার হচ্ছে মানে ওনার বলার কারণেই আমাদের আসলে এবার হচ্ছে ওখানে থাকা পড়েছে হর্টিকালচার সেন্টারটাতে। আর আমাদের আশাও পড়েছে বান্দরবনটা এই মূলত হর্টিকালচার সেন্টারটাই দেখার জন্য, কারণ বান্দরবন আমাদের বহুবারই আসা হয়েছে, নতুন করে আসলে এক্সপ্লোর করার মতন তেমন কিছুই নেই। বাট হর্টিকালচার সেন্টারটা আমরা কখনোই ওখানে আমাদের যাওয়া হয়নি বা স্টেও করা হয়নি। ওখানে তো আসলে যে কেউ স্টে করতে পারে না, আপনার হচ্ছে পরিচিত হচ্ছে কেউ থাকতে হবে, তাহলেই আপনাকে ওখানে থাকার সুযোগ করে দেয়া হবে। আর আমরা আমার হাজব্যান্ডের হচ্ছে পরিচিত একজনের মাধ্যমেই গিয়েছি, ওনার রিলেটিভ আর কি ওখানকার হেড। তো হচ্ছে যেহেতু ওই ভাইয়া ওখানকার হেড, সো আমরা এই জন্য ওখানে আর কি স্টে করার হচ্ছে সুযোগটা আর কি পেয়েছি। পে করতে হয়েছে, ডেফিনেটলি পে করেই আমরা থেকেছি। আমরা ওখানে মোটেও পরিচিত বলে যে একটা ফেভার নিয়েছি, ফ্রি থেকেছি এরকম কোনো কিছু না, আমরা পে করেই থেকেছি ওখানে। বাট হচ্ছে ভালো লেগেছে। হ্যাঁ, হোটেলে তো ধরেন প্রতিবারই থাকা হয়, বাট হচ্ছে এই জায়গাটাতে তো আর হচ্ছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে ওখানে থাকার কারণটা আসলে কি। এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছিল যে ফুলের রাজ্যে আমি চলে এসেছি। আর অনেক অনেক আনকমন গাছ আমি দেখেছি ওখানে। আমি অ্যাভোকাডো খেয়েছি, বাট অ্যাভোকাডো তো আমরা সচরাচর বাজারে ফলটা দেখতে পাই, বাট গাছ আপনারা কতজন দেখেছেন আমি জানি না, বাট আমি এর আগে কখনোই অ্যাভোকাডোর গাছ সচক্ষে দেখিনি। এই প্রথম আমি অ্যাভোকাডোর গাছও দেখলাম। আপনাদের জন্য একটু ভিডিও করেছি, অবশ্যই সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা যদি আমার ভিডিওটা হচ্ছে দেখতে থাকেন শেষ পর্যন্ত, তাহলে আপনারাও অনেক কিছুই দেখতে পারবেন। ব্লগটি শেষ অবধি দেখতে থাকুন।
আমরা কিন্তু হর্টিকালচারের ভিতরে প্রবেশ করে গিয়েছি। চারিপাশটা সবুজ আর সবুজ, অসংখ্য ফুলের এবং ফলের গাছগাছালি দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে। মানে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। আমি অনেকবার বান্দরবনে এসেছি, বাট কখনোই এই জায়গাটা আমার এক্সপ্লোর করা হয়নি। যেমন আমার তো খুবই ভালো লাগছিল, আশা করব আপনাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক ফুল তারপরে অনেক ধরনের গাছ, ফলের গাছ এগুলো দেখতে পারবেন। আর আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি বা যে কোনো শহরেই থাকি, আমাদের কাছে কিন্তু সবুজটা খুব কমই ধরা দেয়, কারণ শহর বলতেই কলকারখানা, বিল্ডিং এগুলোই দেখতে পাই আমরা। তো একটু ঢাকার বাইরে কোথাও গেলে যদি এরকম সবুজ দেখতে পাওয়া যায় তো চোখেরও শান্তি, মনেরও শান্তি, তাই না? এই যে দেখেন, এটা কিন্তু একটা সফেদা গাছ, কত বড়, বিশাল বড় একটা সফেদা গাছ। আমি এতটা বড় সফেদা গাছও আসলে কখনো দেখিনি। সফেদা গাছ অনেক দেখেছি, বাট এতটা বড় দেখিনি। ফলগুলো মাশাল্লাহ বেশ বড় বড়। আর এটা হচ্ছে সেই অ্যাভোকাডো গাছটা। অ্যাভোকাডো গাছ আমি লাইফে এই ফার্স্ট টাইম মানে দেখলাম। আমি অ্যাভোকাডো ফল তো সবসময় সুপার শপগুলোতেই দেখি, খাওয়াও হয়, বাট আমি কখনোই গাছে দেখিনি। গাছটাতে যদি ফল ছিল না, হয়তো বা এটা ফলের মৌসুম না, মৌসুম হলে নিশ্চয়ই ফলও ধরে থাকতো, কারণ গাছটা যথেষ্টই বড়। বাট এত সুন্দর, আমি কিন্তু পুরো এরিয়াটা ঘুরে শেষও দিতে পারিনি। এখন যেইটুকু দেখছেন এটা হচ্ছে মানে এক সাইডের এরিয়া, এগুলো আমি অতটা ঘুরে শেষ দিতে পারিনি। আর অপোজিট সাইডের যে এরিয়াটা ওটুকটাও আমি মোটামুটি ঘোরার এবং কভার করার চেষ্টা করেছি আপনাদের জন্য। এটা হচ্ছে তেঁতুল গাছ, প্রচুর পরিমাণে তেঁতুল ধরেছিল, হয়তো বা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে এখানে দেখা যাচ্ছিল প্রচুর পরিমাণে তেঁতুল ধরেছিল এবং গাছটিও অনেক বড়। চারিদিকে সবুজ দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে। চলেন হর্টিকালচার সেন্টারের রুমগুলো আসলে কেমন হয় সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা যে রুমটাতে ছিলাম এই রুমটা ছিল কিন্তু ভিআইপি রুম। এই রুমটাই মানে সবচেয়ে বেস্ট রুম ছিল। আর হচ্ছে এই ফ্লোরের নিচের ফ্লোরে যে রুমগুলো ছিল সেগুলো হচ্ছে সাধারণ ক্যাটাগরির রুম ছিল। তো আপনারা এটার থেকেই ধারণা নিতে পারবেন যে আসলে ওখানকার রুমগুলো কেমন হয়, কারণ ভিআইপি রুমটাই এই রকম। আর হচ্ছে নর্মাল যেই হচ্ছে মানে রুমগুলো সেগুলো কিন্তু অতটা ভালো না, অতটা সুন্দর না। এই রুমটায় যেমন দেখছেন এখন বুঝে নেন যে এটাই হচ্ছে ভিআইপি রুম, তাহলে বাকিগুলো কেমন হবে। তো আমরা হচ্ছে এই ভিআইপি রুমটায় আসলে নিয়েছিলাম। তো খারাপ না, মোটামুটি হচ্ছে ভালোই, কারণ আমরা হচ্ছে যতটুকু জানি যে এই টাইপের হচ্ছে মানে আর কি প্রজেক্টের হচ্ছে রুমগুলো আর কি কেমন হয়। তো যেহেতু এটা কোনো হচ্ছে কমার্শিয়াল হোটেল না বা রিসর্ট না, তো সেই হিসেবে আমি বলবো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, আমার তো ভালোই লেগেছে। আর এই যে দেখেন আমরা যেই ফ্লোরে ছিলাম ওই ফ্লোরের পাশে এরকম একটা খোলা ছাদ ছিল, আমার এটাও খুব ভালো লাগছে ছাদটা দেখে। আর এখানে হচ্ছে নারকেল গাছগুলোতে অনেক নারকেল মানে ডাব ধরে আছে আর কি, তো এটা দেখেও আমার খুব ভালো লাগছিল, কারণ এই বর্তমানে মোবাইল টাওয়ারের কারণে ডাব নারকেল কোনোটাই আসলে গাছে ঠিক মতন হয় না। আমি এটা আপনাদের সাথে আমার কক্সবাজার ব্লগেও শেয়ার করেছি যে আমি যখন অনেক আগে কক্সবাজারে যেতাম কি বড় বড় ডাব দেখতাম, মানে একটা ডাবের পানি খেয়ে শেষ দেওয়া যায় না এরকম। এখন পাওয়া যায় বাট মানে খুবই কম জায়গায় ওরকম বড় ডাব সেল হয়, বেশিরভাগই খুব ছোট ছোট ডাব সেল হয়। তো এই যে আমি একটু রেস্ট নিয়ে এখন নিচে নামছি, নেমে এই যে একটু ফুলগুলো গাছগুলো এগুলো দেখছিলাম। এখানে বিভিন্ন ফলের পুষ্টিমান দেয়া ছিল, একটা চার্ট করা ছিল, এগুলো আমি দেখছিলাম। আপনারা চাইলে এই জায়গাটা একটু পজ করে স্ক্রিনটা বড় করে আপনারা এটা যে দেখে নিতে পারেন যদি আপনাদের ইনফরমেশন কোনো জানার থাকে যে কোন ফলে কতটুকু বা কী পরিমাণে পুষ্টি গুণাগুণ আছে না আছে। তো এগুলো আমি আপনাদের জন্য একটু ধারণ করেছি।
আর এই যে দেখেন কত সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ আর সবুজ। এখানে অনেক ধরনের ফুলের গাছ, ফলের গাছ ছিল। ওনাদের কাছ থেকে যেটা শুনলাম যে ওনারা এখানে চারাও সেল করে থাকে, একটা নির্দিষ্ট সময় এখানে মানে চারাও সেল করে, ফুলও সেল করে। তো এটাও একটা ভালো সুযোগ যে আপনি এরকম একটা মানে সেন্টার থেকে একটা চারা বা ফুল কিনে নিয়ে আসছেন, কারণ ওনাদের চারাগুলো আসলেই খুব সতেজ এবং সুন্দর মনে হচ্ছিল, খুবই। লাস্টবার যখন এসেছিলাম তখনও স্বর্ণ মন্দিরটা বন্ধ ছিল। এইবার জিজ্ঞাসা করলাম তো হর্টিকালচার সেন্টারের একটা ভাইয়া বলল যে হ্যাঁ ওপেন আছে, দেখতে পারবেন। তো আমরা আসলে ওটার জন্য আবার গিয়েছিলাম, যদিও বা আমি স্বর্ণ মন্দির এর আগেও দেখেছি, তারপরেও ভাবলাম যে আসছি যখন একবার দেখে যাই, কারণ আমার ওই জায়গাটা বেশ ভালোই লাগে। তো যে হচ্ছে গেলাম,
যাওয়ার পরে শুনছি যে না এখনও বন্ধই আছে। তো একটু অবাক হলাম যে আসলে এত বছর ধরে এটা কেন বন্ধ করে রেখেছে বা কী কারণে বন্ধ করে রেখেছে। লাস্টে যখন এসেছিলাম তখন শুনেছিলাম যে সংস্কারের কাজ চলছিল, এখন এরকম কোনো কিছুই কেউ বলতে পারলো না, বাট হচ্ছে বন্ধ আছে, এটাই আর কি। যাই হোক, তো আমাদের হচ্ছে আসলে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। তো আমরা এখন হলিডে ইন রিসর্টে যাব লাঞ্চ করতে। এর আগেও আমরা হলিডে ইন রিসর্টে থেকেছি, খেয়েছি। তো ওদের হচ্ছে যেই খাবারটা, এটা হচ্ছে মানে লাস্টবার খুব ভালো ছিল। আমরা একটা পাহাড়ি মুরগি খেয়েছিলাম, ওটা আমাদের খুবই মজা লেগেছিল। বাট টু বি অনেস্ট, এবার কোয়ালিটি অনেক ফল করেছে, এবার আমাদের কাছে অতটা ওদের হচ্ছে মানে ভালো লাগেনি। আর এখন বুঝি না ওদের রিসর্টটা এখন অতটা চলেও না নাকি, কারণ আগে পুরো হচ্ছে মানে চেয়ার টেবিলে ভরা ছিল এবং যে রেস্টুরেন্টে যথেষ্ট হচ্ছে মানে লোকজন হচ্ছে হতো। রিসর্টে যারা থাকতো তারা তো থাকতোই, তাছাড়া বাইরের থেকে অনেকে খাইতে আসতো। প্রচুর হচ্ছে আর কি মানে ডাইনিং স্পেসটাতে প্রচুর চেয়ার টেবিল ফেলানো ছিল। বাট এইবার একদমই কম লোকজন এবং চেয়ার টেবিলের সংখ্যাও কমে গিয়েছে। আমি ওখানে হচ্ছে একজন হচ্ছে ওয়েটারকে আর কি আমি বলেছিলাম যে আপনাদের এখানের এখন চেয়ার টেবিলের সংখ্যা এত কমিয়ে ফেলেছেন কেন, এখন কি মানে ট্যুরিস্ট অত হয় না বা গেস্ট অত আসে না? সে হয়তো বা নতুন হচ্ছে মানে জয়েন করেছে, সে বলছে না এরকমই তো ছিল, এর চেয়ে বেশি হয়তো বা ছিল না, আমি তো যতদিন ধরে আছি এরকমই দেখছি। তো আমিও একটু বললাম আর কি ওনাকে যে ভাইয়া আমি তো আজকে প্রথম আসছি না, আমি এর আগেও কয়েকবার এসেছি এবং এখানে থেকেছি, খেয়েছি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলছি যে আমার কাছে মনে হচ্ছে চেয়ার টেবিলের সংখ্যাটা কমে গিয়েছে। তখন উনি বলছে হ্যাঁ 2 টাকা কমানো হয়েছে, বেশি কমানো নেই। তো আমি আসলে ওনার সাথে আর তর্কে গেলাম না, কারণ আমার ওনার সাথে তর্ক করার কোনোই প্রয়োজন নেই, আমি কারোর সাথেই তর্ক করতে পছন্দ করি না। বাট হচ্ছে আমি পরে লাঞ্চটা মানে যখন আমি খাওয়া দাওয়া করছিলাম তখন আমি বুঝলাম যে আসলে কেন ওনাদের টেবিল চেয়ারের সংখ্যা কমে গিয়েছে। কারণ এখন হয়তো বা গেস্ট অত হয় না, কারণ ফুডের কোয়ালিটি আগের চেয়ে ফল করেছে, ফুড আর আগের মতন অত মজা নেই। ইভেন যেই পাহাড়ি চিকেন খাওয়ার জন্য এত স্বাদ করে ওদের ওখানে গেলাম, সেই পাহাড়ি চিকেনটাও আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আমি আসলে সবসময় খুব অনেস্ট রিভিউ দিতে পছন্দ করি, কেউ আসলে কিছু মনে করবেন না। এই ভিডিও যারা দেখেন বা দেখবেন তাদের কারোর কাছে যদি ওদের ফুড খুব মজাদার মনে হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আপনার হচ্ছে বিষয়, ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনার মজা লেগেছে, আমার মজা লাগেনি এইবারের ফুড কোয়ালিটিটা, তাই আমি আমার অনেস্ট হচ্ছে মতামতটাই আর কি শেয়ার করছি। সো কেউ প্লিজ অফেন্ডেড হবেন না আর হচ্ছে মন খারাপ করবেন না। আর আমি যেটা বলতে চাই যে আগে কিন্তু ভালোই ছিল, আমিও বলছি না যে হচ্ছে মানে সবসময়ই খারাপ, আগে ভালো ছিল, বাট আমার মানে সামহাও আমার এইবার ওদের কোয়ালিটিটা ভালো লাগেনি। তো যাই হোক, এই যে আমরা আবার হর্টিকালচারে চলে আসলাম, যেমনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মনে হয়েছে যে একদম ফুলের রাজ্যে চলে এসেছি, চারিদিকে ফুল আর ফুল। কোন কালারের গোলাপ আপনারা দেখতে চান বলেন? এখানে এত ভ্যারাইটিস গোলাপ আছে, মানে আমার মনে হচ্ছিল যে আমি একদম ফুলের রাজ্যে একদম মানে প্রবেশ করেছি, এত ভালো লাগছিল। আর ফুলগুলোর কালার যেমনটা দেখছেন ঠিক তেমনটা, যেরকমটা আমি সবসময় বলে থাকি যে আমি কখনোই আমার ভিডিওতে এক্সট্রা লাইটিং, এক্সট্রা এডিটিং, এক্সট্রা কালারিং কিচ্ছু ইউজ করি না। আমি জাস্ট আপনাদের জন্য শ্যুট করি এবং তাতে জাস্ট ভয়েস ওভারটা দিই। সেটা দিতে যেহেতু আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেনই যে আমি একেবারেই কন্টিনিউ করতে পারি না। আমার এই মেগা ট্যুরটা ছিল 2024 সালের ডিসেম্বরে, অথচ এখন দেখেন পুরা 2025 সালের ফেব্রুয়ারি পড়ে গিয়েছে, আমি এখনও আমার সিরিজটা কমপ্লিটই করতে পারিনি। ইনশাল্লাহ আজকের এই পর্বটায় হয়তোবা আমি কমপ্লিট করে ফেলবো। আপনারা যারা আমার পুরা মেগা ট্যুরের সিরিজটা দেখেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো চলেন আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়াই হর্টিকালচারের এই ফুলের রাজ্যে।
হর্টিকালচারটা আমি ঘুরে শেষও দিতে পারিনি, মাগরিবের আজান পড়ে গিয়েছে, সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় আসলে এত গাছগাছালির ভেতরে আর থাকতে চাচ্ছিলাম না, আর মশাও লাগবে সেটারও একটা টেনশন ছিল। তো আমরা রুমে ফিরে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবলাম যে যাই এবার একটু শহরটা ঘুরে ফিরে একটু দেখে আসি। তো প্রথমেই আমরা পুলিশ ক্যান্টিনে চলে আসলাম, এখানে একটু হালকা পাতলা নাস্তা আমরা করে নিলাম। তারপরে আমরা বের হয়ে গেলাম শহর ভ্রমণের জন্য। আসলে পুরনো কোনো জায়গায় গেলে অনেক ভালো লাগে, অনেক মজার মজার স্মৃতি মনে পড়ে যায়, অনেক মানে অনেক কিছু আসলে মেমোরি থাকে যেগুলো হয়তো বা সারা বছরও মনে পড়ে না, বাট আপনি যখন আবার রিটার্ন সেই জায়গাটাতে যাবেন তখন আপনার মনে পড়বে যে এখানে এটা করেছিলাম, ওখানে ওটা করেছিলাম, এই রকম টাইপ আর কি। তো এই যে দেখেন আমরা এখন শহরে ঘুরে বেড়াচ্ছি, শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আইটেম সেল করা হচ্ছে সেগুলো দেখছি। আমি এই শপ থেকে, এটাও পুলিশদেরই একটা হচ্ছে শপ ছিল, এখান থেকে আমি হচ্ছে একটা চাদর কিনেছি। যদিও বা চাদরটা এখনও ইউজ করা হয়নি কারণ গরম পড়ে গিয়েছে, তারপরও আমি চাদরটা নিয়েছি কারণ আমার আসলে খুব খারাপ লাগছিল তাদের একেবারেই বেচা কেনা নেই, ট্যুরিস্ট একেবারেই নেই বললেই চলে। আমি ওই দোকানেও ভাইয়াদেরকে বললাম যে এখন তো সিজন, এখন বলতে আমি আসলে ডিসেম্বরে যেহেতু গিয়েছি ডিসেম্বরের কথাই আমি বুঝাচ্ছি, যে আমি ওনাদেরকে বললাম যে এখন তো সিজন ভাইয়া, তারপরেও আপনাদের আছে মানে বান্দরবন একদম পুরা ফাঁকা। তো ওনারাও আর কি বলল যে ম্যাম আসলে হচ্ছে মানে নেই এই বছর ট্যুরিস্ট, আমরাও ট্যুরিস্ট শূন্য, অন্যান্য হচ্ছে বছর আমরা এই টাইমটাতে আরও 4-5 জন দেখা যায় সেলসম্যান হায়ার করি, আর এবার আমরা বলতে পারেন যে সারাদিন বসে থেকে মাছি মাছি এই টাইপের অবস্থা। তো আমার আসলে একটু খারাপ লাগলো যে মানে ওনাদের এই অবস্থা, আর আমরা শপে যে আবার যদি খালি হাতে ঘুরে আসি আমার নিজের কাছেই খুব খারাপ লাগছিল। তো এই জন্য আমি আর কি চাদরটা কিনেছিলাম ওনাদের ওখান থেকে। তো যাই হোক, এটা পরের দিন খুব সকালবেলায় আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। এই বান্দরবনকে দিয়েই আমাদের এবারের মেগা ট্যুর আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি। আল্লাহ তাআলার কাছে অশেষ 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 ধন্যবাদ, শুকরিয়া আলহামদুলিল্লাহ যে খুব ভালোভাবে সেফলি আমরা আমাদের এই মেগা ট্যুর সম্পন্ন করতে পেরেছি। আমরা সেই ট্যুর শুরু করেছিলাম রাজশাহী, রাজশাহী টু ঢাকা, ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন টু কক্সবাজার, কক্সবাজার টু বান্দরবান, বান্দরবান টু ঢাকা। তো আলহামদুলিল্লাহ ট্যুরটা আমাদের খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এইভাবে মাঝে মধ্যে ট্যুর প্ল্যান করতে পারেন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে।
যেহেতু একদম সকাল সকালই রওনা দিয়েছিলাম, সো আমাদের এখানেও নাস্তাটা করা হয়েছিল না। তো আমরা এখন একটা রেস্টুরেন্ট দেখে নাস্তা করতে বসে গেলাম। এটা রাস্তার ধারে খুব ছোট্ট একটা মানে হোটেল ছিল, বাট টু বি অনেস্ট এদের খাবারটা এত টেস্টি ছিল, মানে হোটেল দেখে প্রথমে আমার কিন্তু মনে হয়নি যে এত বেশি হচ্ছে মানে টেস্টি খাবার হবে, বা হচ্ছে তাদের হচ্ছে কাপ পিরিচ প্লেট যেগুলো দেখছেন এগুলোও কিন্তু খুব একটা হচ্ছে মানে সুন্দর দামি কিছু ছিল না, বাট ফুড কিন্তু খুব মজার ছিল, মানে আমার তো খুবই ভালো লেগেছে। ওদের হচ্ছে আমি আশাও করিনি, জাস্ট আমার অনেক ক্ষুধা লাগছিল, যেহেতু নাস্তা করে বের হইনি, এটার জন্য আমি হচ্ছে এখানে বললাম যে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ ব্রেকফাস্ট না করলে আবার তখন আরও শরীর খারাপ লাগবে আমার, যেহেতু অনেক সকালে বের হয়েছি, খাওয়া দাওয়াটা করে বের হতে পারিনি। তো আমি জাস্ট খাওয়ার জন্য এখানে নেমেছিলাম, বাট আমি বিলিভ মি আমি বিশ্বাস করিনি যে ওদের খাবার এতটা মজার হবে বা আমার এত ভালো লাগবে। তো আপনাদেরকে যেরকম দেখালাম যে আনোয়ারা পরিষদ যেই লেখা আছে একটা ইয়েতে হচ্ছে ফলো করা আছে, ওইটার অপোজিটেই এই হচ্ছে হোটেলটা। ওখানে ওই একটাই হোটেল ছিল, কি আপনারা কেউ যদি এখানে যাইতে চান দেখলেই চিনতে পারবেন। তো আমরা আসলে আজকে টানেল হয়ে ঢাকাতে প্রবেশ করব। তো এখন আমরা টানেলের রাস্তার উদ্দেশ্যেই রওনা দিয়েছি, ওখান টানেলের ভিতর দিয়ে আমরা হচ্ছে ঢাকায় আসবো ইনশাআল্লাহ। তো চলেন দেখতে থাকেন আপনারা। আপনারা যারা এখনও টানেলটি দেখেননি তারা এই ভিডিওর মাধ্যমে টানেলটিও দেখে নিতে পারবেন, আমি আপনাদের জন্য শ্যুট করেছি। আমি এর আগেও যখন কক্সবাজার গিয়েছিলাম তখন টানেলটা ইউজ করা হয়েছিল, তখন রাত্রে আসলে হচ্ছে ইউজ করা পড়েছে, গত বছরের এপ্রিলেই যখন গিয়েছিলাম, আর গত বছর ডিসেম্বরে এই ট্যুরটা আর কি যখন করলাম তখন এই যে দেখেন সকালবেলায় টানেলটা ইউজ করা পড়েছে। তবে টানেলের ভিতরে তাও আসলে রাত কি সকাল কি পুরাটাই হচ্ছে অন্ধকার থাকে, পুরা লাইটের যতটুকু আলো থাকে এটাই, কারণ এটাই স্বাভাবিক, টানেলের ভিতরে তো আর কখনো হচ্ছে দিনের আলো পৌঁছাবে না। সো হচ্ছে আপনি এই যে এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে না যে রাত না দিন। তো এটাই আর কি, যে যখন এপ্রিল মাসে গিয়েছিলাম তখন রাতে গিয়েছিলাম, আর যখন ডিসেম্বরে গিয়েছিলাম তখন আর কি দিনের বেলায় গিয়েছিলাম সকালের টাইমে। তো টানেলটা যারা দেখেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমেও দেখে নিতে পারবেন। তো দেখতে দেখতে আমরা কিন্তু ঢাকা ঢুকে গিয়েছি। তো এই সিরিজটা যারা উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ব্লগগুলো দেখেন, আমার খুব ভালো লাগে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ভুল ত্রুটি বলে থাকি, তাহলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আসলে প্রফেশনাল ব্লগার না, জাস্ট নিজের মেমোরিগুলো রাখার জন্য একটা চ্যানেল ক্রিয়েট করে আমার মেমোরিগুলো এখানে শেয়ার করে রাখি। তাতে করে কারোর যদি কোনো উপকার হয় অবশ্যই আমার সেটা ভালো লাগবে, কারণ হচ্ছে নিজের মেমোরির পাশাপাশি কাউকে হেল্প করতে পারলে সবারই ভালো লাগে, ভালো লাগাটা উচিত। তো যাই হোক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই শেষ করছি মেগা ট্যুরের আজকের এই এপিসোড এবং শেষ এপিসোড। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।